প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি অনুপম টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করছি বিবিএ অনার্স ফার্স্ট আর সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল অফ ফিন্যান্সের কস্ট অফ ক্যাপিটাল চ্যাপ্টারের উপর। এই চ্যাপ্টারের উপর 4 নম্বর ক্লাস, আগের 3টি ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তো কথা না বাড়িয়ে আমরা আলোচনা যাই। আর আলোচনার শুরুতে একটা কথা বলে নিচ্ছি, প্রতিবারের মতোই বলি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তবে ভিডিওটা পুরোপুরি দেখে যদি আপনার কাছে ভালো মনে হয় বা আপনি যদি মনে করেন যে আপনি কিছুটা শিখতে পেরেছেন বা আমরা কিছুটা শেখাতে পেরেছি আপনাকে, তাহলে অনুগ্রহপূর্বক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করার জন্য অনুরোধ করছি বিনীতভাবে। তো আসুন আমরা চলে যাচ্ছি অঙ্কের আলোচনায়। তো আগের ফার্স্ট ক্লাসটা আমরা আলোচনা করেছিলাম এই চ্যাপ্টারের সূত্রাবলী নিয়ে, ফুল ডিটেলস বেসিক আলোচনা। সেকেন্ড ক্লাসটা ছিল এই চ্যাপ্টারেরই একটা অংশ, কস্ট অফ ডিভেঞ্চার নিয়ে, ঋণপত্রের ব্যয়ের উপর। 3 নম্বর ক্লাসটা ছিল কস্ট অফ প্রিফারেন্স শেয়ার, তার মানে হচ্ছে অগ্রাধিকার শেয়ার ব্যয়ের উপর। আজকে আমরা করব কস্ট অফ ইকুইটি শেয়ার, তার মানে সাধারণ শেয়ার ব্যয়ের উপর। তো চলুন আমরা চলে যাচ্ছি অঙ্কের আলোচনা। আমরা অঙ্কগুলো করাচ্ছি খান অ্যান্ড ঘোষাল স্যারের বই থেকে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের অঙ্কে। আমরা আলোচনা করছি আজকে কোশ্চেন নাম্বার 15 নিয়ে। তো কোশ্চেনটাতে বলা হয়েছে জিকু কোম্পানি কারেন্টলি পেইড ডিভিডেন্ড টাকা 12 পার শেয়ার, হুইচ ইজ এক্সপেক্টেড টু ইনক্রিজ at about 3% per year. The market price of the share is টাকা 400. What is the cost of equity capital? তো আমরা শুরুতে লিখব সূত্র, we know cost of equity share K সমান D1 by P0 minus F plus G আর লাস্টে ইন্টু 100। তো এবার আমরা চলে যাচ্ছি এখানে হেয়ারে। তো হেয়ারে কি দরকার আমাদের? কেই দরকার। তাহলে আমরা শুরুতে লিখছি কেই, যেহেতু কেই বের করতে হবে সো এটার মান দেওয়া নাই। D1 এর দরকার, P0 দরকার, F এর দরকার, D1 এর দরকার, D1টা পরে লিখছি, জির দরকার, D1 দরকার। তাহলে এখন আসি আমাদের অনেকগুলো ট্রফিক্সের দরকার, পার্টের প্রয়োজন হয়। তাহলে শুরুতে বলেছে জিকু কোম্পানি লিমিটেড কারেন্টলি পেইড ডিভিডেন্ড 12 পার শেয়ার। এখানে আমাদের ফার্স্টে সবচেয়ে বেশি ভুল হয় এখানে আমাদের D1 নির্ণয়ে। তো মনে আমরা প্রথম ক্লাসের সূত্রে বলেছিলাম D1 কীভাবে আইডেন্টিফাই করব, যদি লভ্যাংশের কথা যদি ভবিষ্যৎকে ইন্ডিকেট করে, লভ্যাংশটা যদি ফিউচারকে ইন্ডিকেট করে তাহলে বুঝে নিতে হবে সেটি হচ্ছে D1 এর ফিগার। যদি বলা হয় ডিভিডেন্ড উইল পেইড অথবা ডিভিডেন্ড পেইড ইন অ্যাডভান্স, সোজা কথা আমাদের লভ্যাংশটার কথা যদি ভবিষ্যৎকে ইন্ডিকেট করে, যদি লভ্যাংশটা যদি ভবিষ্যতে দেওয়া হয় বা ডিক্লেয়ার করা হয় বা উইল বি কথা বলা থাকে, তাহলে বুঝে নিতে হবে এটা D1 এর ফিগার। তো আমাদেরকে এখানে বলা হয়েছে কারেন্টলি পেইড ডিভিডেন্ড 12। তাহলে কারেন্টলি পেইড অলরেডি তারা লভ্যাংশ দিয়েছে। তাহলে আমরা বললাম কি, যদি লভ্যাংশ যদি ভবিষ্যৎকে ইন্ডিকেট করে তাহলে বুঝতে হবে D1, যেহেতু এখানে ভবিষ্যৎকে ইন্ডিকেট করে নাই সেহেতু এটা বুঝতে হবে D0। D0 হচ্ছে কত টাকা? টাকা 12। তাহলে আমার দরকার হচ্ছে D1, কিন্তু তারা প্রশ্নে দিয়েছে আমাদেরকে D0। তাহলে D0 থেকে D1 এ কনভার্ট করতে হয়। আবার D0 থেকে D1 এ কনভার্টের সূত্র আছে D0 ইন্টু 1 প্লাস জি। তাহলে D0 কত পেলাম আমরা? 12 টাকা। তাহলে আমরা এখানে লিখছি 12, 1 প্লাস জি, জির মান কত আছে আমরা একটু দেখি। তো এখানে তারা বলা হয়েছিল টাকা 12 পার শেয়ার, হুইচ ইজ এক্সপেক্টেড টু ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া অ্যাট অ্যাবাউট 3% পার ইয়ার। তাহলে জি দেওয়া হয়েছে এখানে 3%, তাহলে 3%কে ভাঙাইলে 0. আমরা 0.3 পাচ্ছি, এখানে যোগ করব 0.03। তাহলে 12 ইন্টু 1.03, তাহলে 12 ইন্টু 1.03 গুণ করলে কত হয় আমরা একটু দেখি। তাহলে 12 ইন্টু 1.03, তাহলে 12.36। তাহলে 12.36, তাহলে আমরা এখানে বসাতে পারি D1 এর মান 12.36।
এরপরে আমাদের প্রশ্নে বলা হয়েছিল কি, জি পেলাম, দ্য মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার ইস টাকা 400। মার্কেট প্রাইস যে কথা, P0 একই কথা, P0 মানে প্রাইস অফ মার্কেট শেয়ার, তাহলে টাকা হচ্ছে আমাদের 400, আর এফ মানে হচ্ছে ফ্লোরিডেশন কস্ট, ফ্লোরিডেশন কস্টের কথা কোনো কিছু বলা নাই, সেটার মান হচ্ছে 0। তাহলে আমরা P0 দিচ্ছি আমরা 400, মাইনাস এফ দেওয়া নাই 0, আর প্লাস জি এর মান হচ্ছে 0.03 ইন্টু দিচ্ছি আমরা 100 ইজ ইকুয়াল টু 12.36 বাই 400, যেহেতু জিরোর কি কোনো কাজ নাই, প্লাস 0.03 আবার ইন্টু দিচ্ছি আমরা 100। তাহলে আবার আমরা 12.36 ডিভাইডেড বাই আমরা দেব 400, তাহলে 0.0309 প্লাস 0.03 দিচ্ছি ইন্টু দিচ্ছি আমরা 100, তাহলে এটার সাথে গুণ দিচ্ছি 0.03, তাহলে 0.000927 ইন্টু দিচ্ছি আমরা 100, এটাকে আমরা এটা গুণ দিচ্ছি 100-র সাথে, তাহলে 0.09%, 0.09% হচ্ছে কস্ট অফ ইকুইটি শেয়ারের ব্যয়। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। আবার আমরা চলে যাচ্ছি পরবর্তী একটা কোশ্চেনে। 15 নম্বর কমপ্লিটেড। এবার আমরা যাচ্ছি কোশ্চেন নাম্বার 16-তে। তো একইভাবে আমরা সূত্রটা লিখছি। প্রথমত উই নো কস্ট অফ ইকুইটি শেয়ার কে সমান। এখন আসি সূত্রটা লেখার পূর্বে আগে প্রশ্নটা দেখি কি বলেছে। বলা হয়েছে রনি কোম্পানি কারেন্টলি পেড ডিভিডেন্ড। তাও এখানে বলা হয়েছে পেড ডিভিডেন্ড। পেড ডিভিডেন্ড বলতে কি, লভ্যাংশটা অলরেডি দিয়ে দিয়েছে। আমরা বললাম যদি লভ্যাংশের ক্ষেত্রে যদি লভ্যাংশটা যদি ভবিষ্যৎকে ইন্ডিকেট করে তাহলে D1, আর যদি ভবিষ্যৎ ছাড়া অতীত বা বর্তমান যাই হোক তাহলে সেটা হচ্ছে D0। তার মানে এখানে যেহেতু বলা হয়েছে পেড ডিভিডেন্ড, তার মানে এটা বুঝে নিতে হবে D0 এর মান দেওয়া হয়েছে। D0 থেকে আমাদেরকে D1-এ কনভার্ট করতে হবে। হুইচ ইজ এক্সপেক্টেড টু ডিক্রিজ। তাহলে এখানে আসি, আমরা প্রথম ক্লাসের সূত্রের ক্ষেত্রে বলেছিলাম একটা হচ্ছে প্লাস জি আর একটা হচ্ছে মাইনাস জি। কখন প্লাস হবে কখন মাইনাস হবে। যদি গ্রোথ যদি ডিক্রিজের কথা বলা থাকে তাহলে বুঝে নিতে হবে মাইনাস জি, আর যদি ডিক্রিজ ছাড়া ইনক্রিজ বলা থাকে বা কিছুই যদি বলা না থাকে তখন সেক্ষেত্রে হচ্ছে প্লাস জি। যেহেতু তারা এখানে বলে দিয়েছে ডিক্রিজ অ্যাবাউট 4% পার ইয়ার, মানে প্রতি বছরের লভ্যাংশটা 4% করে হ্রাস পায়, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করবো মাইনাস জি। তাহলে আমরা সূত্রটা লিখছি D1 বাই Phi0 মাইনাস এফ, এখানে হবে মাইনাস জি, আর লাস্টে গুণ দিচ্ছি আমরা 100। তাহলে আমরা এবার হেয়ারে চলে যাচ্ছি। হেয়ারে কেই বের করতে হবে, সো এটার মান কোশ্চেন মার্ক। তারা শুরুতে দিয়েছিল ডিভিডেন্ড 15 টাকা, তার মানে এটা যেহেতু ভবিষ্যৎকে বলা নাই, সো এটা হচ্ছে D0। D0 জন্য টাকা 15, তাহলে বানাতে হবে D1। D1-এর সূত্র কি D0 ইন্টু 1। আগেরটাতে আমরা দিয়েছিলাম প্লাস, যেহেতু সেখানেও প্লাস ছিল, এখানে যেহেতু এখন মাইনাস সেহেতু আমরা এখানে দেবো মাইনাস 1 মাইনাস জি। তাহলে এখানে জি D0 পেলাম কত আমরা 15, 1-এর 1 1 মাইনাসের মাইনাস, জি এর মান দেওয়া পাই নাই, আমরা এখন লিখছি আর জি এর মান। জি এর মানটা বলেছে এখানে আমাদেরকে 4%, তাহলে আমরা 4% সমান সমান লিখতে পারি 0.04। তাহলে 0.04টাকেও দিলাম, তাহলে 15 গুণ 0.96, তাহলে 15 গুণ 0.96 দিলে কত হয় এবার আমরা একটু দেখি। তাহলে 15 ইন্টু 0.96, তাহলে 14.4 দাঁড়ায়, 14.4। তাহলে আমরা এরপর দিই আর কি বলছে, জিটা লিখলাম, আর বলছে দ্য মার্কেট প্রাইস পার শেয়ার ইজ টাকা 100। তার মানে শেয়ারের মার্কেট প্রাইস যেটা P0 হচ্ছে টাকা 100। তাহলে P0 দিয়ে দিলাম। আর কি এফ সংক্রান্ত দেখছি এখানে কোনো কিছু বলা নাই, তার মানে এফ হচ্ছে 0। তার মানে আমরা এখানে D1 দিতে পারি 14.4, আর P0 পেলাম 100 মাইনাস 0, আবার মাইনাস 0.04 ইন্টু দিলাম আমরা 100। তাহলে 14.4 বাই 100 মাইনাস 0.04 ইন্টু দিলাম আমরা আবার 100টাকে দিলাম। তাহলে আবার 14.4 ভাগ দিতে পারি আমরা 100। তাহলে 0.144 মাইনাস 0.04 ইন্টু দিচ্ছি আমরা 100। তাহলে মাইনাস 0.04 দিলে হচ্ছে আমার 0.104 ইন্টু দিলাম আমরা
100, তাহলে এটাকে গুণ দিচ্ছি আমরা 100 দিয়ে। তাহলে এখানে আনসার হচ্ছে আমার 10.4% হচ্ছে আমার অঙ্কের আনসার। আশা করি কোশ্চেনটা আমরা সবাই বুঝতে পেরেছি। এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে। তো পরবর্তী কোশ্চেনটা আমরা চলে যাচ্ছি 21 নম্বর কোশ্চেনে। তো এটা হচ্ছে কস্ট অফ ইকুইটির জন্য আজকের সর্বশেষ আলোচনা, কোশ্চেন নাম্বার 21। তো কোশ্চেন নাম্বার 21-এ কী বলা হয়েছে আমরা একটু পড়ি। ডিভিডেন্ড পার শেয়ার অফ এ ফার্ম ইজ এক্সপেক্টেড টু বি টাকা 3.50 পার ইয়ার নেক্সট ইয়ার। আবার এখানে বলা হয়েছে নেক্সট ইয়ার মানে পরবর্তী বছর। তাহলে আমরা লভ্যাংশের ক্ষেত্রে বলে দিয়েছিলাম কি, লভ্যাংশ যদি ভবিষ্যৎকে ইন্ডিকেট করে তাহলে বুঝে নিতে হবে এটা D1, আর যদি ভবিষ্যৎ ছাড়া অতীত বা বর্তমান যাকে ইন্ডিকেট করে তাহলে সেটা হচ্ছে D0। আর D0 দেওয়া থাকলে D0 থেকে D1-এ কনভার্ট করতে হয়। আর যেহেতু এখানে সরাসরি বলা হয়েছে এখানে নেক্সট ইয়ার, তার মানে এখানে আর D1-এ কনভার্টের দরকার না, সরাসরি তারা D1-এর মান দিয়ে দিয়েছে। অ্যান্ড ইজ এক্সপেক্টেড গ্রোথ রেট অ্যাট 7% পার ইয়ার পারমানেন্টলি। গ্রোথ রেট বৃদ্ধির পরিমাণ দেওয়া হয়েছে 7%। ডিটারমাইন দ্য কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল ইউজিং ডিভিডেন্ড ভ্যালুয়েশন অ্যাপ্রক্স অ্যাজুমিং দ্য মার্কেট প্রাইস ইজ টাকা 75। যদি মার্কেট প্রাইস মানে বিক্রয় মূল্য 75 টাকা হয় তাহলে আমরা সূত্র লিখছি উই নো কস্ট অফ ইকুইটি শেয়ার, আই মিন যাকে সংক্ষেপে বলা হয় K ইজ ইকুয়াল টু D1 বাই P0 মাইনাস F। যেহেতু এখানে প্লাস মাইনাস কিছুই বলে নাই, আই মিন ইনক্রিজ ডিক্রিজ বলে নাই, সেহেতু আমরা প্লাস দিচ্ছি আর লাস্টে দিচ্ছি আমরা 100। তাহলে আমরা যাচ্ছি হেয়ার K সমান সমান কোশ্চেন মার্ক। আবার আমাদেরকে যেহেতু এখানে বলা হয়েছে 3.50 নেক্সট ইয়ার বলা হয়েছে, তার মানে এটা হচ্ছে D1-এর মান টাকা 3.50। আর কার কার দরকার, আমার P0 দরকার। P0-এর কথাটা সর্বশেষ লাইনে বলা ছিল 75 টাকা দিলাম। আবার দরকার F-এর দরকার, F সংক্রান্ত আমরা কোনো কিছু পাই নাই, সো 0। আবার দরকার হচ্ছে G এর কথা বলা হয়েছিল 7%, তার মানে আমরা এখানে দিতে পারি 0.07। তাহলে D1 পেলাম কত আমরা 3 টাকা 50 পয়সা 3.50। P0 পেয়েছি আমরা 75 মাইনাস 0 আবার প্লাস 0.07 ইন্টু দিচ্ছি আমরা 100। তাহলে 3.50 বাই 75 প্লাস 0.07 ইন্টু দিচ্ছি আমরা 100। তাহলে আবার ক্যালকুলেশনটা করে নিচ্ছি আমরা। তাহলে এখানে দাঁড়ায় 0.04, অনেকগুলো সংখ্যা তো, তাহলে আমরা 3টা সংখ্যায় নিচ্ছি 0.047 প্লাস 0.07 ইকুয়াল টু দিলাম। তাহলে 0.047 প্লাস 0.07, তাহলে এখানে দাঁড়ায় 0.117 ইন্টু দিতে পারি আমরা 100। তাহলে ইন্টু দিয়ে দিচ্ছি আমরা 100, তাহলে 11.7। অর আমরা ইচ্ছা করলে 12%ও দিতে পারি, কারণ আমরা জানি দশমিকের পরে 5 থেকে 9 পর্যন্ত হলে পূর্বের সংখ্যার সাথে 1 যোগ হয়। তো হচ্ছে আমাদের সাধারণ শেয়ারের উপর আলোচনা এখানে সমাপ্ত করলাম। এবার আমরা চলে যাচ্ছি সাধারণ শেয়ারের মধ্যে আরেকটা অংশ আছে, CAPM অ্যাপ্রক্স নিয়ে আমরা আলোচনা করছি। তো সেক্ষেত্রে আমরা কোশ্চেন নাম্বার আলোচনা করছি 12 নম্বর কোশ্চেনটি, এক্সারসাইজ নাম্বার 12। তো এখানে বলা হয়েছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ডিটারমাইন দ্য কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল ইউজিং দ্য CAPM অ্যাপ্রক্স। মানে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে কোন পদ্ধতিতে, CAPM আমি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মেথড পদ্ধতিতে। তো এখানে তারা কিছু মান, তাহলে আমরা শুধু সূত্র লিখি আমরা। এটারও আমরা সূত্র প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। উই নো CAPM ইজ ইকুয়াল টু RF প্লাস RM মাইনাস RF ইন্টু বিটা। তাহলে আবার আমরা চলে যাচ্ছি শুরুতে হেয়ারে যাচ্ছি আমরা। তাহলে যেটা চাওয়া হয়েছে সেটা অবশ্যই প্রশ্নে থাকবে না, সো এটাকে দিচ্ছি আমরা কোশ্চেন মার্ক। RF এর দরকার, RM এর দরকার, আর পাশাপাশি কাকের দরকার আমার ভাই, বিটার দরকার। তো RF মানে হচ্ছে রিস্ক ফ্রি, আর বিটা মানে তো বিটা। তো এক্ষেত্রে আমরা আরেকটা শর্ট ফর্মুলা দিয়েছিলাম, RM এর মানটা হবে বড়টা, RF এর মানটা হবে
ছোটো টাকা, তবে সকল ক্ষেত্রে তা হয় না, কোনো কোনো ক্ষেত্রে তা ব্যতিক্রমও হতে পারে। তো আমরা সেটা মনে রাখবো কীভাবে। RF মানে হচ্ছে রিস্ক ফ্রি। যদি রিস্ক ফ্রি এর কথা বলা হয় তাহলে বুঝে নিতে হবে RF এর মান, বিটা বলা হলে বিটার মান, আর এই দুইটা ছাড়া যদি কোনো নতুন কোনো পার্সেন্টেজ থাকে তাহলে সেটা হচ্ছে RM এর মান। তো এখানে বলা হয়েছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন রিস্ক ফ্রি সিকিউরিটি ইজ 15%। তাহলে রিস্ক ফ্রি মানে RF, তাহলে এখানে দিচ্ছি আমরা 15%। তো পার্সেন্টকে ভাঙানোর প্রয়োজন না, যেভাবে আছে আমরা এভাবেই রাখবো। এরপরে দিই বিটা দেওয়া হয়েছে 1.4, তাহলে বিটা দিচ্ছি আমরা 1.4। আর আরেকটা মান দেওয়া হয়েছে মার্কেট পোর্টফোলিও অফ ইনভেস্টমেন্ট ইজ 15%। তাহলে RMটাও হচ্ছে আমার কয় পার্সেন্ট ভাই? 15%। তাহলে আমরা সরাসরি লিখছি আরেক পাচ্ছি আমরা 15% প্লাস RM পাচ্ছি তাও এখানে 15% মাইনাস এখানে হচ্ছে 15% আর ইন্টু বিটা পেলাম কত আমরা? 1.4 ইজ ইকুয়াল টু 15% 15% প্লাস 15 থেকে 15 গেলে থাকে 0 ইন্টু আমরা দিচ্ছি 1.4। তো আমরা জানি আগে গুণের কাজ করতে হয়, তাহলে 15% প্লাস 0 ইজ ইকুয়াল টু 15% আমাদের আনসার। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি খুবই সহজভাবে। আর একটা অঙ্ক আছে সেমট্রোফিক্সের উপর। এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 13-তে। 13 নম্বর কোশ্চেনটা সেম ফর্মুলার প্রশ্ন। তো এখানে বলা হয়েছে দ্য গ্রিন লাইন লিমিটেড উইশেস, মানে গ্রিন লাইন লিমিটেড আশা করে টু ক্যালকুলেট দ্য কস্ট অফ ইকুইটি, মানে সাধারণ শেয়ারের ব্যয় ক্যালকুলেশন করতে আশা করে ইউজিং দ্য CAPM অ্যাপ্রক্স। কোন পদ্ধতিতে? CAPM অ্যাপ্রক্স পদ্ধতিতে। দ্য ফলোয়িং ইনফরমেশন আর অ্যাভেলেবল। যেমন এখানে সরাসরি দেওয়া হয়েছে RF দেওয়া হয়েছে 14%, বিটা দেওয়া হয়েছে 1.2, RM দেওয়া হয়েছে 16.50। তাহলে আমরা আগে ডাটাগুলো লিখে নিচ্ছি আমরা। হেয়ার CAPM সমান সমান দিচ্ছি কোশ্চেন মার্ক, কার কার দরকার? আমার RF এর দরকার, RM এর দরকার, আর কাকে দরকার ভাই? আমার বিটাকে দরকার। তাহলে RF এর কথা তারা প্রশ্নে বলে দিয়েছে 14% সরাসরি, কোনো কোনো ক্ষেত্রে সরাসরি বলা থাকে। আর বিটা দেওয়া হয়েছে আমাদের 1.2, আর RM এর কথা বলে দিয়েছে তারা 16.50%। আবার সরাসরি মানগুলো বসিয়ে দিলে হয়ে যায়। RM পেয়েছিলাম আমরা 14% প্লাস RF এর পরে এখানে হচ্ছে RM হচ্ছে 16.50%। এবার আমরা মাইনাস দিচ্ছি, RF হচ্ছে 14% ইন্টু বিটা দিচ্ছি 1.2। তাহলে 14% প্লাস 16.50 থেকে 14 গেলে থাকে 2.50% ইন্টু 1.2 ইজ ইকুয়াল টু 14% 14% দিলাম, প্লাসের প্লাস দিলাম। এবার 2.50 গুণ 1.2, এক্ষেত্রে কিন্তু আমরা পার্সেন্টেজটা ক্যালকুলেশন ইউজ করতে পারবো না। তাহলে 2.50 ইন্টু দিতে পারি 1.2, তাহলে এখানে বরাবর হয় 3%। তাহলে 14 আর 3 আনসার হবে 17% হচ্ছে আমাদের আনসার। তো এই হচ্ছে আমাদের সাধারণ শেয়ারের ব্যয় সংক্রান্ত আলোচনার সর্বশেষ পর্যায়ে। এবার আমরা আজকের ক্লাসের সর্বশেষ অঙ্কটা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে রিটেন আর্নিং নিয়ে, যেটা এই ক্লাসের জন্য সর্বশেষ আলোচনা। আর পরবর্তী ক্লাসে আমরা এই সপ্তাহের শেষ আলোচনা যেটা WSCC ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যেটা সবসময় পরীক্ষা আসে, ওই টপিক্সটা নিয়ে আলোচনা করব। তো এখানে এক্সারসাইজটা হচ্ছে 22 নম্বর কোশ্চেনটা হচ্ছে রিটেন আর্নিংয়ের অঙ্ক। তাহলে আমরা দিচ্ছি এক্সারসাইজ 22। তো এখানে বলা হয়েছে কি দ্য কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল ইজ 18% অ্যান্ড পার্সোনাল ট্যাক্স রেট ইজ 40%, ক্যালকুলেট দ্য কস্ট অফ রিটেন আর্নিং। অর্থাৎ এখানে সাধারণ শেয়ারের ব্যয় 18%, ব্যক্তিগত করের পরিমাণ 40%, আর আমাদেরকে সংরক্ষিত আয়ের ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা শুরুতে সূত্রটা লিখছি, উই নো কস্ট অফ রিটেন আর্নিং, রিটেইনড ERNING, যাকে সংক্ষেপে লেখা হয় KR। এটা সূত্র আমরা দিয়েছিলাম K ইন্টু 1 মাইনাস PT ইন্টু দিচ্ছিলাম আমরা 100। তাহলে আমরা শুরুতে আমরা লিখব KR সমান সমান কোশ্চেন মার্ক, যেহেতু এটা আমাদেরকে প্রশ্নে বের করতে বলা হয়েছে। এখন দরকার KE এর দরকার আর PT এর দরকার। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম এই প্রশ্নে দুই ধরনের কথা থাকতে পারে, একটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স বা পার্সোনাল ট্যাক্স। যদি পার্সোনাল ট্যাক্স থাকে, পার্সোনাল ট্যাক্সটা ইউজ হবে রিটেন আর্নিংয়ে, আর কর্পোরেট ট্যাক্স যেটা সেটা ইউজ হবে আপনার ডিভেঞ্চারের ক্ষেত্রে। তো আমরা KE এর কথা বলে দিয়েছে তারা 18%, তাহলে আমরা এখানে লিখছি 18
পার্সেন্ট, যেটাকে ভাঙিয়ে লিখলে আমরা পাবো 0.18। আর ফিটি এর পরিমাণ দেওয়া হয়েছে 40%, তাহলে আমরা 40%কে ভাঙালে আবার পাবো 0.40। তাহলে কে দিচ্ছি আমরা 0.18, আর 1 মাইনাস 0 দিচ্ছি আমরা 40 ইন্টু দিচ্ছি আমরা 100, তাহলে 0.18 ইন্টু 0.60। এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই আগেরটাতে যেমন আমাদের 14% ছিল, সরাসরি আমরা 14% দেওয়া করছি, এখানে 18% ছিল, আমরা 18% দেওয়া করলে কী হইতো, বা এখানে 40% ছিল, সরাসরি যদি আমরা 40 ধরে করতাম তাহলে কী হইতো, কি সমস্যাটা হইতো কি দেখেন, এখানে হচ্ছে 1 থেকে ভাই 40 বাদ দিলে তখন নেগেটিভ ফিগার চলে আসে, কিন্তু 1 একটা যেহেতু ছোট, তার থেকে ছোট মান নিলাম আমরা, 40%কে ভাঙায় নিলাম 0.40, সেজন্য আমরা পার্সেন্টেজকে ভাঙায় নিছি। অর্থাৎ আমাদের সুবিধা অনুযায়ী কখনো কখনো পার্সেন্টেজটা ভাঙবে, কখনো কখনো পার্সেন্টেজ যেভাবে আছে ওভাবেই থাকবে। আর লাস্টে ইন্টু দিচ্ছি আমরা 100। তাহলে দেখি আবার তিনটা গুণ করলে কত হয় আমাদের, তাহলে 0.18 ইন্টু 0.6 ইন্টু 100, তাহলে এখানে দাঁড়ায় 10.8, সাথে আমরা লাগিয়ে দিচ্ছি 1%। তো হচ্ছে কস্ট অফ রিটেন আর্নিংয়ের অঙ্কের সমাধান। তো যাই হোক, আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, পরবর্তী সপ্তাহের একই ডেটেই দেখা হবে নতুন ভিডিওতে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুপম টিউটোরিয়ালের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।